নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদর্শিত। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন যে এই মুহূর্তে অমিত শাহ কোনো মতেই সংসদে আসতে পারছেন না, এবং সেই জায়গাটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। তার কারণ প্রাথমিকভাবে মন্ত্রীদেরকে এগিয়ে দেওয়া, তার পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের পেছনে লুকোতে চাওয়া, এইটাই এই মুহূর্তে ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহ তার জায়গা হয়ে দাঁড়িয়েছে। সংসদ প্রত্যেক দিন চলছে এবং পার্লামেন্ট সেশনে একদিনও আসছেন না অমিত শাহ, একদিনও তিনি উপস্থিত থাকতে পারছেন না। তার বেসিক জায়গাটা কোথায় আটকাচ্ছে, এবং সেই জায়গাটা নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট। একদম সরাসরি দুজন মন্ত্রী ইতিমধ্যেই মুখ খুলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন কিরেন রিজিজু এবং জিতেন্দ্র সিং তারা একদম জান লড়িয়ে দিচ্ছেন অমিত শাহের ইমেজটাকে প্রোটেক্ট করার জন্য। তার সঙ্গে এবার সরাসরি এলেন, গতকাল আমরা দেখতে পেলাম সম্বিত পাত্র স্পোকসপারসন বিজেপির তরফ থেকে তিনি এলেন, এবং তিনি এসে বললেন যে এই সম্পূর্ণ যে গুলি চালানোর বিষয়টা কিংবা ফায়ার প্যালেট গান চালানোর বিষয়টা, সেটা ম্যাজিস্ট্রেট অর্ডার দিয়েছে, সেটা তো মন্ত্রীর অর্ডার দেওয়ার ক্ষমতা থাকে না। তো এই সামগ্রিক ঘটনাটা আমরা গতকালও দেখেছিলাম যে জিতেন্দ্র সিং যখন বক্তব্য রাখছিলেন তখন তিনি একইভাবে প্রস্তুত করতে চেয়েছিলেন, যদি গুলি চালানোর কারো অর্ডার দিয়ে থাকেন কেউ, তাহলে তো সেটা ম্যাজিস্ট্রেট দেয়, তাহলে মন্ত্রীর তাতে দোষ কোথায়? और आदेश देने का अधिकार मैजिस्ट्रेट के पास रहता है, मंत्री के पास नहीं। তো এই ক্ষেত্রে একদম সরাসরি সমাজবাদী পার্টি তারা এই ক্ষেত্রে পুরো বিষয়টাকে ধরেছে যে যদি একদম গুলি চালানোর অর্ডারটা ম্যাজিস্ট্রেট দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কারোর কোনো অধিকার থাকে না, মন্ত্রীদের কোনো দোষ থাকে না। তাহলে মুলায়ম সিং যাদবকে আপনারা এতদিন ধরে কেন দুষে আসছেন, যখন কার্সিদের উপর গুলি চালানো হয়েছিল সেই বিষয়টা নিয়ে একদম সরাসরি কিন্তু অ্যাটাক করছে গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি সমাজবাদী দলের নেতারা। এবং অবশ্যই মুলায়ম সিং যাদবের কবেকার গুলি চালানোর ঘটনা এখনো পর্যন্ত শুনতে হয় সেই ক্ষেত্রে উত্তরপ্রদেশের রাজনীতির ক্ষেত্রে অখিলেশ যাদবকে। তো সেই সমস্ত বিষয়টা নিয়ে এই মুহূর্তে চর্চা তুমুল জায়গায়, কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাটা আপনার বোঝার চেষ্টা করুন যে চাণক্য, যিনি একদম ভোট স্ট্র্যাটেজিস্ট হিসাবে ভারতবর্ষে এত সুন্দর ভোট স্ট্র্যাটেজিস্ট আসেনি, তেমন বিভিন্ন কথাবার্তা আমরা শুনতে পাই বিজেপির বিভিন্ন নেতা কিংবা সমর্থকদের কাছ থেকে। সেই চাণক্য কেন একদম সংসদে উপস্থিত থেকেও তিনি সংসদ ভবনে আসতে পারছেন না, অর্থাৎ হাউসের মধ্যে আসতে পারছেন না, এবং এসে সম্পূর্ণ বিষয়টার উপর ভিত্তি করে তার যে বক্তব্য সেটা তিনি রাখতে পারছেন না কেন? এই বিলটা আপনারা দেখলেন গতকালই পাশ হয়ে গেল, নতুন যে একটা বিল নিয়ে আসা হলো, কিন্তু সেই ক্ষেত্রে একদম সরাসরি যে বক্তব্যটা রেখেছিল রাহুল গান্ধী, যে সম্পূর্ণ একটা ইমেজ তৈরি করার চেষ্টা চলছে, এবং সেই ইমেজটা এই মুহূর্তে বেলুনের মতন ফেটে গিয়েছে। এই ইমেজটা আর এখন প্রোটেক্টেড নেই, যদিও এই ইমেজটা প্রোটেক্ট করার জন্য বহু খরচা করা হয় বিজেপির পক্ষ থেকে, কিন্তু অমিত শাহের যে ইমেজ, নরেন্দ্র মোদীর যে ইমেজ, সেই ইমেজটা ছাত্র যুবদের আন্দোলনের ফলে ফেটে গিয়েছে। इमेज बनाई हुई है। अमित शाह इज हीरो ऑफ द नेशन, नरेंद्र मोदी इज लाइक गॉड। गुब्बारा बना रखा है, हजारों करोड़ रुपए लगे हैं उसमें सस्टेन करने के लिए, उसमें हवा भरनी पड़ती है रोज। आप लोगों का भी प्रयोग होता है, मीडिया का भी प्रयोग होता है, सिक्योरिटी फोर्सेस, आरएएफ, दिल्ली पुलिस, कि भैया गुब्बारा ना फट जाए। बच्चों को मारा क्यों जा रहा है, बच्चों को धमकाया क्यों जा रहा है? इमेज को प्रोटेक्ट करने के लिए कि भैया ये फिर से ना आ जाए। बट इनको बात समझ नहीं आ रही है, गुब्बारा फट गया है, फटाक से खत्म हो गया है, वो है ही नहीं। रात के 12 बजे प्राइम मिनिस्टर आते हैं thinking that just because he put the phone in front of his face like this, he suddenly becomes, he's able to communicate to Gen Z. No, the problem is your image. The problem is what you have done to these students. The problem is how he suddenly becomes, he's able to communicate to Gen Z. No, the problem is your image. The problem is what you have done to these students. The problem is how you've destroyed their future. The problem is what you've done to the economy. That's the problem.
and that image is gone. আপনারা শুনলেন রাহুল গান্ধীর বক্তব্য। এবার একদম সরাসরি আপনাদেরকে বলি, এই সামগ্রিক বিষয়টা সম্বন্ধে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন আশুতোষ রানকা। আশুতোষ রানকা আপনারা জানেন যে ককরোচ জনতা পার্টির অন্যতম স্পোকসপারসন ছিলেন। তো সেই আশুতোষ রানকা এই মুহূর্তে অবশ্যই একজন পপুলার ফিগার হয়ে উঠেছেন, অ্যাক্টিভিস্ট হয়ে উঠেছেন, এবং সেই জায়গা থেকে তিনি বলছেন এই বিল নিয়ে এসে সরকার আবারও সেই জায়গাটাতেই আঘাত করলো যেই জায়গাটাতে আমাদের মূল আন্দোলনটা ছিল। সরকার এখন জানাচ্ছে যে আবার যদি পেপার লিক হয় তাহলে তার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা সরকার নেবে, কিন্তু পেপার লিক যাতে না হয় সেরকম কোনো ব্যবস্থার কথা সরকার কেন বলল না? এই যে ফাস্ট ট্র্যাক কোর্ট বসানো হবে কিংবা নতুন বিল নিয়ে এসে তার ভিত্তিতে একদম আমরা ব্যবস্থা নেব, এগুলো সমস্তটাই তো এই হিসাবে যে যদি পেপার লিক আবারও পরবর্তীতে হয় তার পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা নেব, কিন্তু পেপার লিক যাতে সম্পূর্ণভাবে আটকানো যায় সেই বিষয়টা কে দেখবেন, সেই ব্যবস্থাটা কে নেবেন, সেই জায়গাটাতে একদম গোড়া থেকে রোগ সারাবেন কে? আশুতোষ রানকার বক্তব্য অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং তারা বলছেন যে আমাদের মূল যে দাবিটা ছিল 5 দফা দাবি, একদম ইনস্টাগ্রামে প্রথম যখন আন্দোলন শুরু হয়েছিল তখন যে বক্তব্যটা, সেই বক্তব্যটা কিন্তু আশুতোষ রানকা রেখেছেন যে আপনারা আগে ঠিক করুন যে যাতে পেপার লিকই না হয়, তাহলে তো সেটা নিয়ে ভাবনা চিন্তা করার দরকার নেই। পেপার লিক হলে তারপর কি হবে সেটা তো আমাদের দেশে আইন আগেও ছিল, এখনো এই বিলেও এসেছে, কিন্তু তার তো সমস্যার সমাধান হবে না। আপনারা শুনলেন আশুতোষ রানকার বক্তব্য। সুতরাং आज जो अमेंडेड बिल पास हुआ है उसमें फिर से वही दिक्कत है जिस बारे में हम लगातार बात करते आ रहे हैं। आप पेपर लीक होने के बाद की सारी बातें कर रहे हैं, चाहे वो फास्ट ट्रैक कोर्ट्स हो, चाहे हार्शर पनिशमेंट हो, चाहे पेनल्टीज हो, लेकिन पेपर लीक रोकने के लिए आप क्या कर रहे हैं उस बारे में आपने आज भी कोई बात नहीं की। जब तक आप एनटीए रिफॉर्म्स की बात नहीं करेंगे, जब तक आप एसएससी को स्टैट्यूटरी बॉडी बनाने की बात नहीं करेंगे, जब तक आप एग्जाम शेड्यूल में, कैलेंडर में, सिलेबस में ट्रांसपेरेंसी की बात नहीं करेंगे, जब तक आप कोचिंग सेंटर्स के बारे में बात नहीं करेंगे, जब तक आप वेंडर्स को किस तरह से हैंडल किया जाए, ब्लैकलिस्टेड वेंडर्स को सिस्टम में घुसने से कैसे रोका जाए, इस बारे में बात नहीं करेंगे, जब तक आप फिजिकल और डिजिटल ऑडिटिंग की बात नहीं करेंगे, जब तक आप हमारे पूरे एग्जाम सिस्टम को एंड टू एंड चेक नहीं करेंगे, उस प्रोसेस को स्ट्रांग नहीं बनाएंगे, एग्जाम इंफ्रास्ट्रक्चर को ठीक करने की बात नहीं करेंगे, तब तक पेपर लीक की समस्या नहीं हल होने वाली है। आप सिर्फ एक पार्ट एड्रेस कर रहे हैं कि पेपर लीक होने के बाद क्या हो, बात आपको इस पर भी करनी पड़ेगी कि पेपर लीक को रोका कैसे जाए। आप हमारा 5 पॉइंटर डिमांड चार्टर देखिए, आप स्टूडेंट से, एकेडमिशियन से, एक्सपर्ट से, डिजिटल, साइबर, सभी तरह के एक्सपर्ट से बात कीजिए। जल्दबाजी में फैसले मत लीजिए क्योंकि ये देश के बच्चों के भविष्य का सवाल है। এই মুহূর্তে কিন্তু অবশ্যই বেশ খানিকটা চাপে এবং ব্যাকফুটে রয়েছে ভারতীয় জনতা পার্টি, এবং একটা বিষয় অবশ্যই আমাদের বলতে হবে রাজনীতির ছাত্র হিসেবে বা পর্যবেক্ষক হিসেবে, যে রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা হিসেবে কিন্তু সম্পূর্ণ একদম দায়িত্ব নিয়ে এই আন্দোলনটাকে তিনি লড়াইটা করেছেন, এবং এই আন্দোলনটা যেভাবে রাহুল গান্ধীর সামনে থেকে দাঁড়িয়ে কন্ডাক্ট করেছেন, সেখানে গিয়েছিলেন বিভিন্ন নেতা নেত্রীরা গিয়েছিলেন, সেখানে গিয়েছিলেন আমরা দেখতে পেয়েছি অরবিন্দ কেজরিওয়াল, সেখানে গিয়েছিলেন আমরা দেখতে পেয়েছি সিপিআইএম এর অনেকে, কিন্তু তাদের হাতে ততটা সাংসদ নেই যে সংসদের অভ্যন্তরে বিষয়টাকে নিয়ে একদম কর্নার করবে শাসক পক্ষকে। সেই জায়গাটা কিন্তু রাহুল গান্ধী প্রতিনিয়ত করেছেন, এবং কংগ্রেস সাংসদ যারা বলার সুযোগ পেয়েছেন তারা প্রতিনিয়ত করেছেন, এবং একজন এলওপি যখন এইটা দায়িত্ব নিয়ে প্রতিদিন করছেন যে কে গুলি চালানোর অর্ডার দিয়েছিল, বিল নিয়ে আলোচনা হচ্ছে সেখানেও এই একই প্রশ্ন, বিল নিয়ে যখন আলোচনা হচ্ছে না সংসদের বাইরে, তিনি যখন প্রেসের সঙ্গে কথা বলছেন তখন একই প্রশ্ন, কে গুলি চালানোর অর্ডার দিয়েছিল? ইদার গুলি চালানোর অর্ডার দিয়েছেন অমিত শাহ, আদারওয়াইজ গুলি চালানো, গুলি বলতে প্যালেট গানের কথা হচ্ছে, টিয়ার গ্যাসের কথা হচ্ছে, সেগুলো অর্ডার দিয়েছিল অমিত শাহ। তাহলে সেই ক্ষেত্রে তিনি কালপেবল, অর্থাৎ তিনি সংগঠিত করেছিলেন এইভাবে পুলিশকে দিয়ে, তিনি মেরেছিলেন ছাত্রছাত্রীদের, সেটা তাকে মেনে নিতে হবে। তার মানে তিনি দোষী, আর তা না হলে তার অজান্তেই গুলি চলেছিল তাহলে তিনি অযোগ্য। এইভাবে যে একদম সম্পূর্ণভাবে ঘিরে ফেলা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে এইভাবে ঘিরে ফেলতে আমরা গত 12 বছরে কিন্তু দেখিনি। অমিত শাহ যার এত বড় ইমেজ, এত ভারী ইমেজ, তিনি যে রাজ্যে পা ফেলবেন সেই রাজ্যেই সম্পূর্ণটা তিনি জয় করে আনবেন, এবং 2024 সালের পরবর্তীতে আমরা তাই তো দেখেছি যে একদম সরাসরি মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার কিংবা একদম রিসেন্ট দিল্লি এবং পশ্চিমবঙ্গ, প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে বিজেপির যে ডবল ইঞ্জিন সরকার যেভাবে জয়যুক্ত হয়েছে, সেগুলো তো মূল শ্রেয় যদি কারোর ওপর যায় তাহলে তো সেটা অমিত শাহ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একদম অমিত শাহকে কিন্তু বেশ খানিকটা এই মুহূর্তে সেলিব্রেট করার জায়গায়
এক সময় আমরা দেখতে পাচ্ছি জিতেন্দ্র সিং তার পেছনে লুকিয়ে পড়তে, এক সময় আমরা দেখতে পাচ্ছি ম্যাজিস্ট্রেট তার পেছনে লুকিয়ে পড়তে। অর্থাৎ কোথাও গিয়ে এই মুহূর্তে বেশ খানিকটা কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সংসদে আসতে ভয় পাচ্ছেন, সেই জায়গাটা যেমন প্রমাণিত, ঠিক তেমন ভাবেই ককরোচ জনতা পার্টি তাদের পক্ষ থেকেও যে বক্তব্যটা বলা হচ্ছে যে কোনো মতেই এই বিলটার দ্বারা পেপার লিককে আটকানো সম্ভব না, সেই জায়গাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় উঠে এসেছে। এবং রাহুল গান্ধীর যে বক্তব্যটা, যে সম্পূর্ণ ইমেজ ভেঙে গিয়েছে, ইমেজ আর রক্ষিত হচ্ছে না, কমপ্লিটলি একটা ফলস ইমেজ, ফেক ইমেজ, সেটা আর রক্ষিত হচ্ছে না। সম্পূর্ণ বিষয়টা রাখলাম আপনাদের সামনে। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই জয়েন বাটন ক্লিক করে মেম্বারশিপ নিতে পারেন। প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের মেম্বারশিপ নেওয়ার জন্য যে লিংক সেটা দেওয়া থাকছে, সেটা ক্লিক করে আপনারা অবশ্যই মেম্বারশিপ নিলে আমরা এগিয়ে যেতে সাহস পাবো।